বারান্দার বাঁ-দিকের মোড় ঘুরেই কোণের ঘরটা সুকুমারবাবু। দাঁড় ভেজানো ছিল। বিধুবাবু নিঃসংশয়ে দাঁড় ঠেলে ভেতরে প্রবেশ করলেন। সুকুমারবাবু টেবিলের ওপর কোণে রেখে দু হাত মুখ ঢেকে বসেছিল। আমরা ঢুকতেই তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। ঘরের একধারে খাট, অপর ধারে টেবিল, চেয়ার ও বইয়ের আলমারি। কয়েকটা তোরঙ্গ দেয়ালের একধারে উপরে উপরি করে রাখা আছে। সুকুমারের বয়স বোধ করি 24-25 হবে। চেহারাও বেশ ভালো, ব্যায়াম পুষ্টিকর, বলিষ্ঠ গোছের দেহ। কিন্তু বাড়িতে এই ভয়ঙ্কর দুর্ঘটনার ফলে মুখ শুকিয়ে চোখ বসিয়া গিয়াছে। চেহারা অত্যন্ত শ্রীহীন হইয়া পড়েছে। আমাদের তিনজনকে একসাথে প্রবেশ করতে দেখে তাহার চোখে একটা ভয়ের ছায়া পড়ল। বিধুবাবু বললেন, সুকুমারবাবু ইনি ব্যোমকেশ বক্সী, আপনার সঙ্গে কিছু কথা বলতে চান। সুকুমারবাবু গলা সাফ করে, হ্যাঁ বসুন। ব্যোমকেশ টেবিলের সম্মুখে বসল। একখানা বই টেবিলের ওপর রাখা ছিল। তাই দেখল গের অ্যান্টামি। পাতা উল্টাতে উল্টাতে বলল, আপনি কাল রাত 12টার সময় কোথা থেকে ফিরছিলেন সুকুমারবাবু? সুকুমার চমকে উঠে তার অস্ফুট স্বরে বলল, হ্যাঁ, ওই সিনেমা গিয়েছিলাম। ব্যোমকেশ মুখ না তুলে জিজ্ঞেস করল, কোন সিনেমা? চিত্রা। বিধুবাবু একটু ধমকের সুরে বললেন, এ আমাকে আগে বলা উচিত ছিল তো, বলেননি কেন? সুকুমার আমতা আমতা করে বললেন, দরকারি কথা বলে মনে হয়নি, তাই বলিনি। বিধুবাবু গম্ভীর মুখে বললেন, দরকারি না অদরকারি সে বিচার আমরা করব। আপনি যে চিত্রায় গিয়েছিলেন তার কোনো প্রমাণ আছে? সুকুমার কিছুক্ষণ নতমুখে চিন্তা করল। তারপর আলনায় টাঙানো পাঞ্জাবির পকেটে একখণ্ড রঙিন কাগজ আনিয়া দেখাইল। কাগজখানা সিনেমার টিকিটের অর্ধেক অংশ। বিধুবাবু সেটা ভালো করে দেখে নোটবুকের মধ্যে লিখে রাখল। ব্যোমকেশ বইয়ের পাতা উল্টাতে উল্টাতে বলল, সন্ধ্যের শোতে না গিয়ে 9টার শোতে গিয়েছিলেন, এর কোনো বিশেষ কারণ? সুকুমারের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে অনুচ্চস্বরে বলল, না, কারণ এমন কিছু নয়। ব্যোমকেশ বলল, বেশ রাত্রি পর্যন্ত বাইরে থাকা করালিবাবু পছন্দ করেন না, এ কথা নিশ্চয়ই আপনার জানা ছিল। সুকুমার উত্তর দিতে পারল না, চুপ করে দাঁড়িয়ে রইল। হঠাৎ তাহার মুখের দিকে পূর্ণ দৃষ্টিতে চাইয়া ব্যোমকেশ জিজ্ঞেস করল, করালিবাবুর সঙ্গে আপনার শেষ দেখা কখন হয়েছিল? একটা ঢোক গিলে সুকুমার কহিল, সন্ধে 5টার সময়। আপনি তার ঘরে গিয়েছিলেন? হ্যাঁ। কেন? সুকুমার জোর করে নিজের কণ্ঠস্বর সংযত করে ধীরে ধীরে বললেন, মেসোমশাই হুইল সম্বন্ধে কিছু বলতে গিয়েছিলুম। তিনি মতি দাদাকে বঞ্চিত করে আমার নামে সমস্ত সম্পত্তি করেছিলেন। এ নিয়ে আমার মতি দাদার সঙ্গে দুপুরবেলায় বচসা হয়। তাই আমি মেসোমশাইকে বলতে গিয়েছিলাম, আমার একা সব সম্পত্তি চাই না, তিনি যেন তার কিছু সম্পত্তি সবাইকে সমান ভাগে ভাগ করে দেন। তারপর আমার কথা শুনে তিনি আমাকে ঘর থেকে বেরিয়ে যেতে বললেন। আপনি বোধহয় বেরিয়ে গেলেন? হ্যাঁ, সেখান থেকে আমি ফণির ঘরে গিয়ে বসলুম। ফণির সঙ্গে কথা কইতে কইতে রাত হয়ে গেল। মনটাও খারাপ হয়ে গিয়েছিল, তাই ভাবলুম বায়োস্কোপ দেখে আসি। ফণিও যেতে বলল, তাই রাতে চুপি চুপি গিয়েছিলুম। ভেবেছিলুম মেসোমশাই জানতে পারবে না। সুকুমারের কৈফিয়ত শুনে বিধুবাবু সম্পূর্ণ সন্তুষ্ট হয়েছেন, তাহা বেশ বোঝা গেল। ব্যোমকেশের মুখ কিন্তু নির্বিকার হইয়া রহিল। বিধুবাবুর বেশ কিছু কঠিন স্বরে বললেন,
আপনার মনের কথা কি বলুন তো ব্যোমকেশবাবু? আপনি কি সুকুমারবাবুকে খুনি বলে সন্দেহ করেন? ব্যোমকেশ উঠে দাঁড়িয়ে বলল, না না, সে কি কথা! চলুন এবার ভাগ্নির ঘরটা। বিধুবাবু অত্যন্ত রূঢ়ভাবে বললেন, চলুন, কিন্তু অযথা একটা মেয়েকে উত্ত্যক্ত করবার কোনো দরকার ছিল না। সে কিছু জানে না। তাকে যা জিজ্ঞেস করবার আমি জিজ্ঞাসা করেছি। ব্যোমকেশ ঘনিষ্ঠভাবে বললেন, সে তো নিশ্চয়ই, তবুও একবার। বারান্দায় যেখানে মোড় ফিরেছে সেই কোণের ওপর মেয়েটির ঘর। বিধুবাবু গিয়ে দরজায় টোকা মারলেন। আধ মিনিট পরে একটা 17-18 বছরের মেয়ে দরজা খুলিয়ে আমাদেরকে দেখে কবাটের পাশে সরে দাঁড়ালো। আমরা সংকুচিত পদে ঘরে প্রবেশ করলাম। সুকুমারও আমাদের পেছন পেছন আসলো। সে গিয়ে ক্লান্তভাবে বিছানায় বসে পড়ল। ঘরে ঢুকিবার সময় মেয়েটিকে একবার দেখিয়া লইছিলাম। তাহার গায়ের রং ময়লা, লম্বা, রোগাগোছের চেহারা, কাঁদিয়া কাঁদিয়া চোখ দুটি লাল হয়ে গেছে, মুখও ফুলে গেছে, সুতরাং সে সুশ্রী কি কুশ্রী তাহা বুঝার উপায় নাই। মাথার চুল রুক্ষ। এই শোকে অবসন্ন মেয়েটিকে জেরা করার নিষ্ঠুরতার জন্য মনে মনে ব্যোমকেশের ওপর রাগ হইতেছিল, কিন্তু তাহার কুণ্ঠার আড়ালে যে একটা দৃঢ় সংকল্পিত উদ্দেশ্য রহিয়াছে তাহা বুঝতে পারছিলাম না। ব্যোমকেশ মেয়েটিকে একটি নমস্কার করিয়া বিনতিভাবে বললেন, আপনাকে একটু কষ্ট দেব, কিছু মনে করবেন না। এইরকম একটা ভয়ানক দুর্ঘটনা যখন বাড়িতে হয়ে যায় তখন বোঝার ওপর শাকের আঁটির মতো পুলিশের ছোটোখাটো উৎপাত সহ্য করতে হয়। বিধুবাবু ফোঁস করে উঠলেন, পুলিশের নামে বদনাম দেবেন না, আপনি পুলিশ নন। ব্যোমকেশ সেদিকে কর্ণপাত না করিয়া বলল, বেশি নয়, দু একটা সাধারণ প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করব, বসুন। বলে ঘরের একটিমাত্র চেয়ারের নির্দেশ করল। মেয়েটির দৃষ্টিতে একবার ব্যোমকেশের দিকে তাকালো, তারপর চাপা ভাঙা গলায় বলল, আপনি কি জানতে চান বলুন। আমি দাঁড়িয়ে জবাব দিচ্ছি। বসবেন না? আচ্ছা, আমি তাহলে বসি। চেয়ারে বসিয়া ব্যোমকেশ একবার ঘরের চারিদিকে চাহিয়া দেখিল। এই ঘরটিও সুকুমারের ঘরের মতো, অত্যন্ত সাদাসিধে, আসবাবের বহুল্য নাই। খাট, টেবিল, চেয়ার, বইয়ের আলমারি, বাড়িতে মধ্যে একটা ছোট দেরাজযুক্ত ড্রেসিং টেবিল। কড়িকাঠের দিকে অন্যমনস্ক তাকিয়া ব্যোমকেশ জিজ্ঞেস করল, আপনি রোজ সকালে চা নিয়ে করালিবাবুকে ডাকতেন? মেয়েটি নীরবে ঘাড় নাড়িলেন। ব্যোমকেশ বলল, আজ তাহলে চা দিতে গিয়ে আপনি প্রথম জানতে পারলেন যে তিনি মারা গেছেন? মেয়েটি আবার ঘাড় নাড়ল। তার আগে আপনি কিছু জানতেন? না। বিধুবাবু গলার মধ্যে গজগজ করিয়া বললেন, বাজে প্রশ্ন, বাজে প্রশ্ন, একেবারে ফালতু। ব্যোমকেশ যেন শুনতে পাই না, এমনিভাবে বলল, রাত্রিতে করালিবাবুর দরজা খোলা থাকতো? হ্যাঁ, এবারই কারুর দরজা বন্ধ করে শোবার হুকুম ছিল না। মেসোমশাই নিজেও রাত্রি দরজা খুলে শুতেন। বটে, তাহলে? বিধুবাবু আর যেন সহ্য না করতে না পারিয়া উঠলেন, ঢের হয়েছে, এবার উঠুন। যত সব বাজে প্রশ্ন করে বিচারীকে বিরক্ত করার দরকার নেই। চলুন তো আপনি। জানেন না জব। এতক্ষণে ব্যোমকেশের বিনতিভাবে মুখোশ খসিয়া পড়ল। খোঁচা খাওয়া বাঘের মতো সে বিধুবাবুর দিকে তাকিয়া ফিরিয়ে তীব্র অথচ অনুচ্চ কণ্ঠে কহিল, যদি বারবার বিরক্ত করেন তাহলে কমিশনার সাহেবকে জানাতে বাধ্য হব যে আপনি আমার অনুসন্ধানে বাধা দিচ্ছেন। আপনি আমার অনুসন্ধানে বাধা দিচ্ছেন, এটা কিন্তু আমি কমিশনার সাহেবকে জানাতে বাধ্য হব। আপনি কি জানেন
এই ধরনের কেস সাধারণত পুলিশের এলাকায় পড়ে না। এটা সিআইডির কেস। গালে চর খাইলেও বোধ করি বিধুবাবু এত অস্বস্তি বোধ হইতেন না। তিনি কটমট করে কিছুক্ষণে ব্যোমকেশের পানে তাকিয়া রইলেন। তারপর একটা অর্ধচরিত্র কথা গিলিয়া ফেলিয়া গটগট করে ঘর হইতে বাইরে চলে গেলেন। ব্যোমকেশ মেয়েটির দিকে তাকিয়ে ফিরিয়া আবার আরম্ভ করল। আপনি করালিবাবুর মৃত্যুর আগে কথা জানতেন না? ভেবে দেখুন। ভেবে দেখেছি, জানতুম না। মেয়েটির গলার আওয়াজে একটু জিদের আভাস পাওয়া গেল। ব্যোমকেশ বেশ কিছুক্ষণ ভুরু কুঁচকে চুপ করে রইল। তারপর বলল, যাক, এখন আর একটা কথা বলুন তো, করালিবাবু চায়ে ক চামচ চিনি খেতেন? মেয়েটি এবার অবাক হয়ে চাহিয়া রইল। শেষে বললেন, চিনি? মেসোমশাই চায়ে চিনি একটু বেশি খেতেন, 3-4 চামচ খেতেন। বন্দুকের গুলির মতো প্রশ্ন হইল। তবে আজ তার চায়ে আপনি চিনি দেননি কেন? মেয়েটি মুখ একেবারে ছায়ার মতো হয়ে পড়ল। নয়নে সে একেবারে চারিদিকে চাহিল। তারপর অধর দংশ করিয়া অতি কষ্টে নিজেকে স্মরণ করিয়ে বলল, বোধহয় মনে ছিল না, কাল থেকে আমার শরীরটা ভালো নেই। কাল কলেজে গিয়েছিলেন? অস্পষ্ট অথচ বিদ্রোহপূর্ণ উত্তর। হ্যাঁ। অলসভাবে চেয়ারে ছেড়ে উঠিয়া ব্যোমকেশ ধীরে ধীরে বলল, সব কথা খুলে বললে আমাদেরকে অনেক সুবিধা হতো। আপনাদেরও হয়তো সুবিধা হতে পারত। মেয়েটি ঠোঁট টিপিয়ে দাঁড়িয়ে রইল, উত্তর দিল না। ব্যোমকেশ আবার বলল, সব কথা বলবেন কি? মেয়েটি আস্তে আস্তে কাটিয়া কাটিয়া বলল, আমি আর কিছু জানি না। ব্যোমকেশ একটা শেষ নিঃশ্বাস ফেলল। এতক্ষণ সে টেবিলের ওপর রক্ষিত একটা সেলাইয়ের বাক্সের দিকে চেয়ে কথা কইতেছিল। এবার টেবিলের নিকট গিয়ে দাঁড়ালো। বাক্সটা নির্দেশ করে বলল, এটা আপনার বোধ হয়? হ্যাঁ। ব্যোমকেশটা বলল, বাক্সটা খুলি। বাক্সের মধ্যে একটা অসমাপ্ত টেবিলের ক্লথ ও নানা রঙের রেশমি সুতা তাল পাকানো ছিল। সুতার তালটা তুলে ব্যোমকেশ নিজে মনে বলতে লাগলো, লাল, বেগুনি, নীল, কালো। কালো। সুতা রাখিয়া দিয়া বাক্সের মধ্যে কি খুঁজল, পাট করা টেবিল ক্লথ খুলে দেখল। তারপর মেয়েটির দিকে ফিরে বলল, সূঁচ কই? মেয়েটি একেবারে কাঠ হইয়া গিয়েছিল। তাহার মুখ দিয়া কেবল বাহিরে হইল, সূঁচ। ব্যোমকেশ বলল, হ্যাঁ, সূঁচ। সূঁচ দিয়েছে সেলাই করে নিশ্চয়ই, সেই সূঁচ কোথায়? মেয়েটি কি বলিতে গেল, কিন্তু কিছু বলিতে পারল না। হঠাৎ ফিরিয়ে দাদা বলে ছুটি গিয়ে সুকুমার যেখানে বসেছিল সেইখানে তাহার কোলের উপর মাথা রাখিয়া কাঁদতে উঠল। চাপা কান্নার আবেগ তাহার সমস্ত দেহ কাঁপিয়া উঠিতেছিল। সুকুমার বিহুলের মতো তাহার মুখটা তুলিবার চেষ্টা করত। বলতে লাগিল, সত্য, সত্য। সত্যবতী মুখ তুলিল না, কাঁদতে লাগল। ব্যোমকেশ তাহার দিকে নিকটে গিয়ে খুব নরম সুরে বলল, ভালো করলেন না। আমাকে বললে পারতেন। আমি পুলিশ নয়, শুনেছেন তো? বললে হয়তো আপনার সুবিধাই হতো। ঘর হইতে বাহির আসিয়া ব্যোমকেশ স্বস্ত্যপূর্ণে দাঁড়িয়া ভেজাই দিল। কিছুক্ষণ ভুরু কুঞ্চিত করে দাঁড়িয়ে থাকা অবস্থায় মুখ তুলিয়ে বলল, এবার? হ্যাঁ, ফণিবাবু।
চলো, বোধ হয় ওদিকের ঘরটা। করালিবাবুর ঘর পার করে হইয়া বারান্দার ওপর প্রান্তে মোড় ঘুরে পাশের একটা দরজা পড়ে। ব্যোমকেশের তাহাতে টোকা মারল। কিছুক্ষণ পরে একটা 20-22 বছরের ছোকরা দরজা খুলে দিল। ব্যোমকেশ জিজ্ঞেস করল, আপনি ফণিবাবু? সে ঘাড় নাড়িয়া বলল, হ্যাঁ, আসুন। ফণির চেহারা দেখিয়ে মনে হয় তাহার শরীরে কোথাও একটা অসঙ্গতি আছে, কিন্তু সহসা ধরা যায় না। তাহার দেহে বেশ পুষ্ট, কিন্তু মুখখানা হাড় বেরিয়ে গেছে। বহুদিনের নিরুদ্ধ বেদনা যেন অল্প বয়সে তাহার মুখখানা রেখা চিহ্নিত করিয়া দিয়েছে। আমার ঘরে প্রবেশ করতেই সে আগে আগে গিয়ে একটা চেয়ার নির্দেশ করে বলল, বসুন। তখন তাহার হাঁটার ভঙ্গি দেখে বুঝলাম শরীরের অসঙ্গতির কোনখানে। তাহার পাটা অস্বাভাবিক সরু চলিত, কথায় যাহাকে ছিনে পড়া বলে তাই। ফলে হাঁটিবার সময় সে বেশ একটু খুঁড়িয়া চলে। আমি বিছানার একপাশে গিয়ে বসলাম। ফণি আমার পাশেই বসল। ব্যোমকেশ প্রথমটা যেন সে কি বলবে ভেবে পাইল না। শেষে একটু ইতস্ত করে বলল, এই ব্যাপারে পুলিশ আপনার দাদা মতিলালবাবুকে সন্দেহ করে, আপনি জানেন বোধ হয়। ফণিবাবু বললেন, জানি, কিন্তু আমিও জোর করে বলতে পারি না যে দাদা নির্দোষ। দাদা ভয়ানক রাগী আর ঝগড়াটে, কিন্তু সে মামাকে খুন করবে এ আমি বিশ্বাস করতে পারি না। ব্যোমকেশ বলল, বিষয় থাকতে বঞ্চিত হবার রাগের তিনি এ কাজ করতে পারেন নাকি? ফণি বললেন, সে অজুহাত শুধু দাদার নয়, আমাদের 3 ভাইয়েরই আছে। তবে শুধু দাদাকেই সন্দেহ কেন? ব্যোমকেশের প্রশ্নটা এড়িয়ে গিয়ে বলল, আপনি যা জানেন সব কথাই বোধ হয় পুলিশকে বলেছেন, তবু 2-1টা কথা জানতে চাই। ফণি একটু বিস্মিত হয়ে বলল, আপনি কি পুলিশের লোক নন? আমি ভেবেছিলাম আপনার সিআইডি। ব্যোমকেশ সাহসে মাথা নাড়িয়া বলল, না, আমি একজন সামান্য সত্যান্বেষী মাত্র। ফণি বললেন, ব্যোমকেশবাবু? আমি সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী। ব্যোমকেশ ঘাড় নাড়িল। এখন বলুন তো, করালিবাবুর সঙ্গে বাড়ি আর সকলের সম্বন্ধটা কীরকম ছিল? অর্থাৎ তিনি কাকে বেশি ভালোবাসতেন, কাকে বেশি অপছন্দ করতেন, এইসব টুকিটাকি কথা বলুন আমাকে। ফণি কিছুক্ষণ গালে হাত দিয়ে চুপ করে বসিয়া রইল। তারপর একটু ম্লান হাসিয়া বলল, দেখুন, আমি খোঁড়া মানুষ। ভগবান আমাকে মেরেছেন, তাই আমার ছেলেবেলা থেকেই কারুর সঙ্গে ভালো করে মিশতে পারি না। এই ঘরে আর এই বইগুলো আমার জীবনসঙ্গী। বিছানার পাশে একটা বইয়ের সেলফ দেখাল। মামা যে আমাকে আমাদের 5 জনের মধ্যে কাকে বেশি ভালোবাসতেন তা নির্ভুলভাবে বলা আমার পক্ষে সম্ভব নয়। তিনি বড় তিরিক্ষি মেজাজের লোক ছিলেন। তার মনের ভাব মুখের কথায় প্রকাশই পেত না। তবে আছে আনন্দে চেয়ে যতদূর বোঝা যায় সত্যাবতীকেই মনে মনে ভালোবাসতেন। আর আপনাকে? আমাকে আমি খোড়া অকর্ম বলে মনে হয়তো, ভেতরে ভেতরে একটু দয়া করতেন, তার বেশি কিছু না। আমি মৃতের অমর্যাদা করছি না। বিশেষত তিনি আমাদের অন্নদাতা। তিনি না আশ্রয় দিলে আমি না খেতে পেয়ে মারা যেতাম। কিন্তু মামার শরীরে প্রকৃতি ভালোবাসা বোধ হয় ছিলেন না। ব্যোমকেশ বলল, তিনি সুকুমারবাবুকে সব সম্পত্তি দিয়ে গেছেন, জানেন বোধ হয়। ইতিমধ্যেই বৃষ্টি নেমেছে।
ফণি একটু হাসিল। শুনেছি সুকুমারদা সব থেকে যোগ্য লোক, কিন্তু ও থেকে মামার মনের ভাব কিছু বোঝা যায় না। তিনি আশ্চর্য খেয়ালি লোক ছিলেন। যখন কারোর ওপর রাগ হতো তখন টপাটপ টাইপ করে হুইল বদলে ফেলতেন। বোধহয় এ বাড়িতে এমন কেউ নেই যার নামে একবার মামা হুইল তৈরি করে যাননি। ব্যোমকেশ বলল, শেষ হুইল যখন সুকুমারবাবুর নামে তখন তিনিই সম্পত্তি পাবেন। ফোনে জিজ্ঞেস করল, আইন কি তাই বলে? আমি ঠিক জানি না। আইন তাই বলে। ব্যোমকেশ একটু ইতস্ত করে জিজ্ঞেস করল, এ অবস্থায় আপনি কি করবেন কিছু ঠিক করেছেন কি? ফণি চুলের মধ্যে একবার আঙুল চালিয়া জানালার বাইরে তাকিয়া বললেন, কি করব, কোথায় যাব কিছুই জানি না। লেখাপড়া শিখিনি, উপার্জন করবারও যোগ্যতা নেই। সুকুমারদার যদি আশ্রয় দেয় তবে তার আশ্রয় থাকবো না হয়। রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে। তাহার চোখের কোলে জল আসিয়া পড়েছিল। দেখে আমি তাড়াতাড়ি অন্যদিকে মুখ ফিরিয়ে নিলাম। ব্যোমকেশ অন্যমনস্কভাবে বলল, সুকুমারবাবু কাল রাত্রে 12টার সময় বাড়ি ফিরলেন। ফণি চমকিয়া ফিরে চাইল। রাত্রি 12টার সময়? ও হ্যাঁ, তিনি বায়োস্কোপ গিয়েছিলেন। ব্যোমকেশ জিজ্ঞেস করল, করালিবাবুকে কটার সময় খুন করা হয়েছে আপনি আন্দাজ করতে পারেন? কোনো রকম শব্দ টব্দ শুনেছিলেন? কিছু না, হয়তো শেষ রাত্রে। তিনি রাত্রি 12টায় খুন হয়েছেন। ব্যোমকেশ উঠিয়া পড়ল, ঘড়ি দেখে বলল, উহ, 2:30 বেজে গিয়েছে। আর না, চল হে অজিত, বেশ খিদে পেয়েছে। আপনাদেরও তো এখনো খাওয়া দাওয়া কিছু হয়নি। নমস্কার। এমন সময় নিচের একটা গন্ডগোল শোনা গেল। পরক্ষণেই আমাদের ঘরের দরজা সজোরে ঠেলিয়া একজন লোক উত্তেজিতভাবে বলতে বলতে ঢুকিল, ফণিদাদাকে অ্যারেস্ট করে এনেছে, আমাদের দেখিয়েছে, সে থামিয়া গেল। ব্যোমকেশ বলল, আপনি মাখনবাবু? মাখন ভয়ে কুঁচকিয়া গিয়ে, আমি আমি কিছু জানি না বলিয়া সবেগে ঘর ছাড়িয়া পালাইয়া গেল। নিচে নেমে দেখলাম বসিবার ঘরে হুলুস থুলুস কাণ্ড। বিধুবাবু ঘরে নেই। থানার ইন্সপেক্টর তাহার স্থান অধিকার করেছেন। একটা পাগলের মতো চেহারা, হাতকড়া পরে লোককে 2জন কনস্টেবল ধরিয়া আছে। আর সে হাউমাউ করে বলতেছে, মামা খুন হয়েছেন, দোহাই মশাই আমি কিছু জানি না, সে দিব্যি গলাতে বলেই কালছি। আমি মাতাল দালাল লোক, ডালিমের বাড়িতে রাত কাটিয়েছি, ডালিম সাক্ষী আছে। ইন্সপেক্টর বাবু সত্যি সত্যি কাজের লোক। এতক্ষণ নিষ্পৃষ্টভাবে বসিয়াছিলেন। আমাদের দেখিয়া বললেন, আসুন ব্যোমকেশবাবু, ইনি মতিলাল, বিধুবাবুর আসামি। যদি কিছু জিজ্ঞেস করতে চান করতে পারেন। ব্যোমকেশ বলল, কোথায় একে গ্রেপ্তার করা হলো? সে সাব ইন্সপেক্টর গ্রেপ্তার করেছিল। সে বলল, হাড়কাটা গলির এক স্ত্রীলোকের বাড়িতে। মতিলাল আবার বলিতে আরম্ভ করল, ডালিমের বাড়িতে ঘুমোচ্ছিলাম, কোনো শালা মিছে কথা বলে। ব্যোমকেশ হাত তুলিয়া তাহার নিরবান করি বলল, আপনি তো ভোর না হইতে বাড়ি ফিরে আসেন, আজ ফেরেননি কেন? পাগলের মতো আরক্ত চোখে চারিদিকে চাইয়া মতিলাল বলেন, কেন কেন আমি আমি মদ খেয়েছিলুম, 2 বোতল হুইস্কি টেনেছিলুম, ঘুম ভাঙেনি। ব্যোমকেশ ইন্সপেক্টর বাবুর দিকে চাহিয়া ঘাড় নাড়ল। তিনি বললেন, নিয়ে যাও, হাজতে রাখো।
মতিলাল চিৎকার করতে করতে স্থানান্তরিত হলো। ব্যোমকেশ বলল, বিধুবাবু কোথায়? তিনি মিনিট 15 হলো বাড়ি গেছেন, আবার 4টের সময় আসবেন। আচ্ছা, তাহলে আমরা উঠি, কাল সকালে আবার আসবো। ভালো কথা। বাড়িঘরগুলি সব খানতল্লাশ হয়েছে। করালিবাবু আর মতিলালের ঘর খানতল্লাশ হয়েছে। অন্য ঘরগুলি খানাতল্লাশ করার বিধুবাবু দরকার মনে করেননি। মতিলালের ঘরে কিছুক্ষণ পাওয়া গেছে, কিছু না, উইলগুলো দেখা হলো না। সেগুলি বোধহয় বিধুবাবু সিল করে রেখে গেছেন। থাক, কাল দেখলেই হবে। আচ্ছা, চললুম। ইতিমধ্যেই নতুন কিছু জানতে পারেন, খবর দেবেন। বাসায় ফিরলাম। রাত্রে করালিবাবুর বাড়িটা একটা নস্কা তৈরি করিয়া ব্যোমকেশ আমাকে দেখাইল। বলল, করালিবাবুর ঘরের নিচে মতিলালের ঘর, মাখনের ঘর তার ঠিক পাশে। ফণির ঘরে নিচের বৈঠকখানার, অর্থাৎ যেখানে পুলিশের আড্ডা গেড়েছে, সত্যবতীর ঘরের নিচে রান্নাঘর, আর সুকুমারের ঘরের নিচে চাকর বামুন সই। আমি জিজ্ঞেস করলাম, এ প্ল্যান কি হবে? কিছু না বলিয়া ব্যোমকেশ নকশাটা মনোনিবেশ সহকারী দেখিতে লাগলো। আমি বলছিলাম, তোমার কি রকম মনে হচ্ছে মতিলাল বোধহয় খুন করে না? না, সে বিষয়ে তুমি নিশ্চিত থাকতে পারো। তবে কে, সেটা বলাই শক্ত। মতিলালকে বাদ দিলে 4 জন বাকি থেকে যায়, ফণি, মাখন, সুকুমার আর সত্যবতী। এদের মধ্যে যে কেউ খুন করতে পারে, সকলের স্বার্থ প্রায় সমান। আমি বিস্মিত হইয়া বললাম, সত্যবতীও? নয় কেন? কিন্তু মেয়ে মানুষ হয়ে, মেয়ে মানুষ যাকে ভালোবাসে তার জন্য করতে পারে, এমন কাজ কোনো নেই। কিন্তু তার স্বার্থটা কি? করালিবাবু শেষ হুইল, তার ভাই তো সবই পেয়েছে। বুঝলে না, সে লোকটা ঘন্টায় ঘন্টায় মত বদলায়। তাকে খুন করলে আর তার মতো বদলাবার অবকাশ থাকে না। এদিকে ওদিকে কথা ভাবিয়া দেখি না। বললাম, তবে কি তোমার মনে হয় সত্যাবতীও? আমি তা বলিনি। সুকুমার হতে পারে, সম্পূর্ণ বাইরের লোক কেউ হতে পারে, কিন্তু সত্যাবতী মেয়েটা সাধারণ মেয়ে নয়। খানিকক্ষণে চুপ করিয়া ভাবতে লাগলাম। গত কয়েকটা ঘন্টার মধ্যে এত প্রখর খাপছাড়া ও পরস্পর বিরোধী মাল মশলা আমাদের হস্তক্ষেপ হয়েছিল, তার মধ্যে ভিতরের সুলগ্ন একটা মেয়েও। কিন্তু সে খুন করতে পারে আমার তা মনে হচ্ছিল না। কিন্তু বাঁচিয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। সে কি করবে ভেবে পাচ্ছিল না। ব্যাপারটা এতই জটিল, সে ভাবতে গেলেও আর জট পাকিয়ে যায়। শেষে জিজ্ঞেস করলাম, মৃতদেহটিকে দেখে তুমি কি বুঝলে? এই বুঝলাম যে হত্যাকারী করালিবাবুর ক্লোরফর্ম করেছিল। কি করে বুঝলে? তার ঘাড়ে হত্যাকারী 3বার ছুঁচ ফুটেছিল। ক্লোরোফর্ম না করলে তিনি জেগে উঠতেন। তার নাকে ছোট ছোট দাগ দেখে মনে আছে সেগুলো ক্লোরোফর্মের চিহ্ন। 3বার ছুঁচ ফোটাবার মানে? মানে প্রথম 2বার মর্মস্থানটাই খুঁজে পাইনি। কিন্তু সেটা তেমন জরুরি কথা নয়। জরুরি কথা হচ্ছে যে ছুঁচটা বিধিয়ে রেখে গেল কেন? কাজ হয়ে গেলে বার করে নিয়ে চলে গেলেই তো আর কোনো প্রমাণ থাকতো না। হয়তো তাড়াতাড়িতে ভুলে গেছিল। কিন্তু আর একটা কথা, রাত 12টার সময় খুন হয়েছে এটা তুমি কি করে বুঝলে? ওটা আমার অনুমান,
কিন্তু সত্যবাদী যদি কখনো সত্যি কথা বলে, দেখবে আমার অনুমানটা ঠিক। ডাক্তারের রিপোর্ট থেকেও জানা যাবে। কিছুক্ষণ ঊর্ধ্বমুখে বসিয়া থাকিয়া ব্যোমকেশ বলল, সুকুমারের টেবিলের ওপর একখানা বই রাখা ছিল, গের অ্যান্টমি। সারা বইয়ের মধ্যে কেবল একটা পাতায় কয়েকটা লাল পেন্সিলের দাগ ছিল। সে কয় লাইনের অর্থ? অর্থ মেডালা এবং প্রথম পরশুতে সন্ধিস্থলে যদি সূঁচ বিঁধিয়ে দেওয়া যায়, তাহলে তৎক্ষণাৎ মৃত্যু হবে। আমি লাফিয়ে উঠলাম। বলো কি? তাহলে? কিন্তু আশ্চর্য, লাল পেন্সিলটা সুকুমারের টেবিলে দেখলুম না বলে হঠাৎ উঠে গভীর চিন্তার মুখে ঘরময় পায়চারি করতে লাগলো। আমার মনের মধ্যে অনেকগুলো প্রশ্ন গজগজ করছিল, কিন্তু ব্যোমকেশের চিন্তাসূত্র ছিন্ন করতে ভরসা হইল না। জানিতাম এই সব সময়ে প্রশ্ন করলে সে খেঁকি হয়ে ওঠে।